So hello guys, this video will be an one shot video on contemporary literary and cultural theory. So let's get started. So the first topic will be post-structuralism. What is post-structuralism? So first of all you should know what is structuralism. Structuralism is a 20th century intellectual approach. স্ট্রাকচারালিজম হলো একটা 20 শতকের ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ অর্থাৎ বুদ্ধিজীবী অ্যাপ্রোচ। 20th সেঞ্চুরি বলতে 1900 থেকে 2000 সালের আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ফার্ডিনান্ড ডি সাসুর ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারালিজম। ফার্ডিনান্ড ডি সাসুর ছিলেন স্ট্রাকচারালিজমের প্রধান যিনি আবিষ্কর্তা। স্ট্রাকচারালিজম প্রমোটস জেনারেলাইজেশন। স্ট্রাকচারালাইজেশনে আমরা যে শব্দের মানেগুলো পাবো সেটা সর্বসাধারণের জন্য সমান, ইউনিভার্সাল। এখানে একটা স্টেবল মিনিং থাকবে। অ্যাকর্ডিং টু সাসুর, এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডিফারেন্ট সাইন্স অ্যান্ড দিস সাইন্স আর কম্পোজিট অফ সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। সাসুরের মতে, আমাদের ফার্ডিনান্ড ডি সাসুরের মতে, প্রত্যেকটা ভাষার আছে ডিফারেন্ট সাইন্স অ্যান্ড দিস সাইন্স আর কম্পোজিট, এবং এই যে চিহ্ন, এই সাইন্স, এইগুলো একটা যৌগিক অফ সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। তো তোমাদের প্রথমে হালকা করে বোঝায় সাইন কি, সিগনিফায়ার কি, সিগনিফাইড কি। দেখো তোমরা রাস্তায় যাচ্ছ, একটা ট্রাফিক সিগন্যাল দেখলে, তো যে বাহ্যিক অবস্থা, তো সেই বাহ্যিক অবস্থাটাকে বলা হচ্ছে সাইন। এরপরে হচ্ছে সিগনিফায়ার, একটা লাল রং, লাল রংকে দেখে তোমরা কি করছো, দেখছো, সেই লাল রংটাকে বলা হচ্ছে সিগনিফায়ার। আর সিগনিফাইড, তোমাদেরকে সেটার একটা মিনিং বোঝানো হচ্ছে। সেই মিনিংটা কি না, তোমাদেরকে এখন দাঁড়াতে হবে, সেটাই হচ্ছে সিগনিফাইড। দিস সাইন্স গিভ দ্য মিনিং টু দ্য টেক্সট। আমাদের ফার্ডিনান্ড ডি সাসুরের মতে এই যে চিহ্নগুলো, এগুলো একটা অর্থ দেয় একটা টেক্সটকে, একটা বইকে, একটা পাঠ্যকে। উই ক্যান নট স্টাডি টেক্সট ইন আইসোলেশন। আমরা বিচ্ছিন্ন হয়ে কখনো টেক্সট পড়তে পারবো না। তোমরা বলবে দাদা আইসোলেশন, আমি তো ঘরে একা থাকলে বই পড়তে পারবো না, সেরকম বিচ্ছিন্ন নয়। তুমি একটা টেক্সট পড়ছো, সেই টেক্সটটাকে না বুঝে শুধু মুখস্থ করে কখনো সেই টেক্সটকে তুমি শিখতে পারবে না। আমি তোমাদের বাংলা বুঝিয়ে বোঝাচ্ছি বলে তুমি এই টেক্সটটা বুঝতে পারছো। তো এটাই হলো, তুমি কখনো বিচ্ছিন্ন হয়ে কোনো একটা টেক্সটকে বুঝতে পারবে না। তুমি মুখস্থ করতে পারো, 10 বছর পর ভুলে যাবে, কিন্তু তুমি একটা টেক্সটকে যদি ভালো করে মানে বুঝে পড়াশোনা করো, তুমি আজ থেকে 10 বছর পরও সেটা দেখলে মনে পড়বে তোমার। এরপর আসি পোস্ট স্ট্রাকচারালিজম। Post-structuralism is late 20th century approach in philosophy and literary criticism. Post-structuralism হলো, পোস্ট প্রি মানে হলো আগে, পোস্ট মানে হলো পরে। Post-structuralism is late 20th century approach. এটা হলো লেট 20th century, মানে 2000 যে শতক তার ঠিক শেষের মুহূর্তে, মানে 1990, 1980 ওই সময়ে একটা মতবাদ, একটা দার্শনিক এবং সাহিত্যিক একটা সমালোচনা। ইট ইজ দ্য অপোজিশন অফ স্ট্রাকচারালিজম। আমাদের ফার্ডিনান্ড ডি সাসুরের যে একটা মতবাদ স্ট্রাকচারালিজম, সেটার বিপক্ষে যায় পোস্ট স্ট্রাকচারালিজম। জ্যাকুস ডেরিডা অ্যান্ড মাইকেল ফোকল আর দ্য ফাউন্ডার অফ পোস্ট স্ট্রাকচারালিজম। জ্যাকুস ডেরিডা এবং মাইকেল ফোকল ছিলেন আমাদের পোস্ট স্ট্রাকচারালিজমের প্রবক্তা। ইট ডিনাইজ দ্য এক্সিস্টেন্স অফ ইউনিভার্সাল প্রিন্সিপালস হুইচ ক্রিয়েট মিনিংস। এই জ্যাকিউস ডেরিডা এবং মাইকেল ফোকল তিনি চ্যালেঞ্জ করতেন, তিনি সমালোচনা করছেন স্ট্রাকচারালিজমকে। তিনি বলছেন যে না, কোনো শব্দের নির্দিষ্ট মানে হয় না, কোনো শব্দের একটা জেনারেলাইজেশন বা ইউনিভার্সাল মিনিং হয় না। প্রত্যেকটা শব্দের মধ্যে আছে ফ্লুইডিটি, তারল্য। এক একজনা পড়বে, এক একজনের কাছে এক এক রকম। এটা কখনো অর্থ কখনো স্টেবল হতে পারে না। পাঠক, আমার মতো পাঠকের কাছে একরকম মানে হতে পারে, তোমার মতো পাঠকের কাছে আরেক রকম মানে হতে পারে। It denies the existence of universal principles which create meanings. It rejects the theory of signifier and signified. তিনি এটাও বলছেন যে এই সিগনিফায়ার আর সিগনিফাইডের মধ্যে একটা লিঙ্ক আছে, এই থিওরিটাকে তিনি অমান্য করছেন। হিয়ার রিডার্স রিপ্লেস দ্য অথর। তিনি বলছেন যে না, একটা টেক্সট পড়ার ক্ষেত্রে একটা অথর, আমি যদি একটা বই লিখি, আমার লেখাটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে পড়ছে তার কতটা গুরুত্বপূর্ণ তার কাছে, তো তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পাঠককে। যে লিখছেন, যিনি অথর, তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, যিনি পাঠক যিনি পড়ছেন তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হিয়ার নো মিনিং অ্যান্ড সাইন আর স্টেবল। তাদের মতে কোনো শব্দের নির্দিষ্ট মানে কিংবা চিহ্ন হতে পারে না। এটা
সাপোর্টই একটা রিডার রেসপন্স ক্রিটিসিজম। Reader response criticism analyzes the reader's role in production of the meaning. Reader response criticism analyzes, এটা বোঝায় the reader's role, একটা পাঠক তার রোল, তার ভূমিকা ইন দ্য প্রোডাকশন অফ মিনিং, একটা শব্দের অর্থ সেটাকে প্রডিউস করতে গেলে তার কি রোল, তার কি ভূমিকা, সেটাকে বোঝানো হচ্ছে এই রিডার রেসপন্স ক্রিটিসিজম সমালোচনা। রিডারে যে রেসপন্স করা সমালোচনা। দ্য টেক্সট হ্যাজ নো মিনিংস, দ্য টেক্সট হ্যাজ নো মিনিং আনটিল ইট ইজ রেড বাই দ্য রিডার। একটা টেক্সটে ততক্ষণ কোনো অর্থ নেই যতক্ষণ না সেটা কোনো পাঠক পড়ছে। আমি যেমন একটা টেক্সট আমার সামনে আছে সেটাকে পড়ছি, এটা ততক্ষণ না কোনো অর্থ নেই যতক্ষণ না আমি পড়ছি। এটাই বলা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজমে। স্ট্রাকচারালিজমে কি বলা হচ্ছে? স্ট্রাকচারালিজমে বলা হচ্ছিল একটা শব্দ, সে শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে, সেটা সবার জন্য এক, সেটা জেনারেলাইজড, সেটা ইউনিভার্সাল। কিন্তু না, পোস্ট স্ট্রাকচারালিজমে আমাদের জ্যাকিউস ডেরিডা এবং মাইকেল ফোকল্ট বলছেন যে না, একটা শব্দের মধ্যে আছে ফ্লুইডিটি, একটা শব্দের মধ্যে আছে নানা রকম মানে, এটা কখনো স্টেবল না, এটা আনস্টেবল। তো এটা একটা পাঠক যখন পড়বে তখন সেটা নানা রকম মানে নানা রকম হতে পারে। হিয়ার রিডার ইজ আ প্রডিউসার রাদার দ্যান আ কনজিউমার। একজন পাঠক তিনি উৎপন্ন করেন, মানে উৎপন্ন করেন, তিনি মানে গ্রহণ করেন না যে কোনো একটা লেখক আমাদেরকে বলে দিল সেই মানেটাই আমরা ধরে চলবো, সেটা না। আমরা এখানে মানে তৈরি করব, যে পড়বে গল্পটা সে মানেটা তৈরি করবে। রিডার রেসপন্স ক্রিটিসিজম ইজ আ স্কুল অফ লিটারি থিওরি। রিডারের রেসপন্সের ক্রিটিসিজম হলো একটা স্কুল অফ লিটারি থিওরি, একটা সাহিত্যিক থিওরি, তত্ত্বের, দ্যাট ফোকাসেস অন দ্য রিডার অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্সেস অফ আ লিটারি ওয়ার্ক, যেটার মূল বিষয়বস্তু বা যেটার উদ্দেশ্য হলো যে একটা পাঠক, রিডার অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্স, এবং তাদের অভিজ্ঞতা অফ আ লিটারি ওয়ার্ক, একটা সাহিত্যিক কাজে। ইন কন্ট্রাস্ট, যেটা বিপরীতে যায় টু আদার স্কুলস অ্যান্ড থিওরিজ দ্যাট ফোকাস প্রাইমারিলি অন দ্য অথার অফ দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য ফর্ম অফ ওয়ার্ক। এটার মানে হলো রিডার রেসপন্স ক্রিটিসিজম, এই যে তত্ত্বটা, এই যে রিডার রেসপন্স ক্রিটিসিজমের তত্ত্বটা, এটা সাধারণত ফোকাস করে কিসে? না, একটা পাঠকের উপর। অন্যান্য স্কুলে অন্যান্য জায়গায় কাকে গুরুত্ব দেওয়া হয়? একটা লেখক যিনি লিখছেন তার গল্পকে। কিন্তু না, এখানে বলা হচ্ছে একটা লেখক যখন একটা গল্প লিখেছে সেখানেই গল্পটা বন্ধ, সেখানেই গল্পটা সিজ হয়ে গেল, তারপরে সেটার আর কোনো ভূমিকা নাই। যতক্ষণ একটা পাঠক পড়ছে তো পাঠককে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পাঠকের কাছে এক এক রকম, পাঠকের কাছে এক রকম মানে হতে পারে, সেটাই বোঝানো হচ্ছে। এরপর আসি মার্কসিজম। মার্কসিজম একটা আইডিওলজি, একটা ধারণা। Marxism is a socio-political theory that emphasizes the struggle between the working class and the ruling class. Marxism হলো একটা সামাজিক রাজনৈতিক তত্ত্ব যেটা বোঝায় দ্য স্ট্রাগল, একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা বিটুইন দ্য ওয়ার্কিং ক্লাস অ্যান্ড দ্য রুলিং ক্লাস, যারা লেবার সম্প্রদায়, যারা কর্মঠ পরিশ্রমী, এবং দ্য রুলিং ক্লাস, যারা ডমিনেন্ট করে, যারা ডমিনেন্স করে। সেই দুটো মানে একটা উচ্চবিত্ত আর একটা নিম্নবিত্ত, তাদের মধ্যে যে একটা স্ট্রাগল, তাদের মধ্যে একটা সংঘর্ষ, সেটা কি তুলে ধরা হয় মার্কসিজমে। অ্যাডভোকেটিং, সমর্থন করে ফর আ ক্লাসলেস সোসাইটি অ্যান্ড মিনস অফ প্রোডাকশন ওন কালেকটিভলি। এই যে মার্কসিজম, এটা স্বপ্ন দেখে, এটা সমর্থন করে যে সমাজে যেন এরকম ক্লাস, এই যে শ্রেণীবিন্যাস, এটা না থাকে, সমাজে সমতা আসুক, ইকুয়ালিটি আসুক, সমাজে যে অর্থ, যে সম্পদ, সেটা সমান, সবার মধ্যে সমান ভাগে ভাগ হোক। একদিকে বড়লোক মুকেশ আম্বানি, একদিকে আমাদের মতো গরিব মানুষ, সেরকম যেন না থাকে। মার্কসিজম পজিটস দ্যাট সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু টু প্রাইমারি ক্লাসেস। মার্কসিজম এই সত্যটা বলে যে সমাজ দুটো ভাগে বিভক্ত, একটা বুর্জুয়া শ্রেণী, বুর্গোয়েসি বা বুর্জুয়া শ্রেণী, হু ওন দ্য মিনস অফ প্রোডাকশন, যাদের কাছে সমস্ত সম্পদ আছে, অ্যান্ড দ্য প্রোলিটারিয়েট, এবং সেই প্রোলিটারিয়েট মানে একটা নিম্নবিত্ত শ্রেণী, হু সেল দ্য লেবার, যারা তাদের কর্মকে বিক্রি করে সেই বড় লোকদের কাছে। এই বুর্জুয়া শ্রেণী উদাহরণ হতে পারে মুকেশ আম্বানি, আদানি, এরা, এদের বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানিতে কাজ করি আমাদের মতো কেউ বেকার ছেলেরা কিছু অর্থের জন্য। তা আমাদেরকে খুব কম পরিমাণে মজুরি দেওয়া হয়, খাটানো প্রচুর হয়। তো আমরা হলাম প্রোলিটারিয়েট, আর বুর্জুয়া হলো তারা যারা প্রচুর কোটি কোটি টাকা কামাচ্ছে। তো মার্কসিজম স্বপ্ন দেখছে যে সমাজে যেন এরকম ক্লাস বা শ্রেণীবিন্যাস না থাকে, এই শ্রেণীবিন্যাসকে তিনি উধাও করতে চাইছেন। দ্য কনফ্লিক্ট বিটুইন দিস ক্লাসেস ড্রাইভস হিস্ট্রি, এই যে দ্বন্দ্ব বিটুইন দিস ক্লাসেস, এই যে দুটো শ্রেণীর মধ্যে একটা ইতিহাস বহন করছে। কারণ ইতিহাস ঘাটলে তোমরা দেখতে পাবে বড়লোক আর গরিবদেরই গল্প। দিস ক্লাসেস ড্রাইভ হিস্ট্রি। মার্কস ক্রিটিক্স, আমাদের কার্ল মার্কস, এই যে মার্কসিজম তত্ত্বের জনক কার্ল মার্কস, তিনি সমালোচনা করেছেন ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কি? ক্যাপিটালিস্ট, এই যে বুর্জুয়া শ্রেণী, তাদের কি বলা হয়? ক্যাপিটালিস্ট। তারা আধিপত্য করে, ডমিনেট করে, কাদেরকে?
না আমাদের প্রোলিটারিয়েটকে। আর এটাকেই বলা হয় পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আর পুঁজিবাদীদেরকে বলা হয় ক্যাপিটালিস্ট। তিনি সমালোচনা করছেন আমাদের কার্ল মার্কস যে এই ক্যাপিটালিস্টে ফর ইটস এক্সপ্লয়টেশন তারা শোষণ করছে অফ দ্য ওয়ার্কিং ক্লাস, এই যে শ্রমিক শ্রেণীদেরকে শোষণ করছে। মার্কসিজম এনভিজেন্স, এই যে মার্কসিজম এই যে ধারণাটা, এইটা স্বপ্ন দেখে দ্য অ্যাবলিশন অফ দ্য প্রাইভেট ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন। স্বপ্ন দেখে মার্কসিজম কিসের, না বাতিল করার, অফ প্রাইভেট ওনারশিপ ব্যক্তিগত মালিকানার বাতিলের একটা স্বপ্ন দেখে, অফ দ্য মিনস অফ প্রোডাকশন অর্থের দিক থেকে। কারোর যে ব্যক্তিগত মালিকানা, কোনো জমিদার, কোনো বড় লোক, সে একাই শুধু জমিদার নিয়ে নেবে সেটা না, সবার মধ্যে সমানভাবে বণ্টিত হোক, তবে তো দেশে গরিব এইসব থাকবে না। লিডিং টু কালেকটিভলি ওনারশিপ, লিডিং যেটা লিড করে একটা কালেকটিভ ওনারশিপ। কালেকটিভ মানে তোমরা নাউন প্রোনাউন, নাউনের ক্ষেত্রে তোমরা পড়েছো কালেকটিভ নাউন, কালেকটিভ মানে কি সবার মধ্যে সমান ভাগে, সেরকম কালেকটিভ ওনারশিপের কথা বলছেন। Marx holds that a revolution led by the proletariat is necessary to overthrow capitalism and establish a socialist society. তার মানে আমাদের কার্ল মার্কস বলছেন যে একটা বিদ্রোহ হওয়া উচিত যেটা প্রোলিটারিয়েট, ওই যে ওয়ার্কিং ক্লাস, ওরা নেতৃত্ব দিক, এটা খুবই আবশ্যক, এটা খুবই প্রয়োজনীয়, টু ওভারথ্রো ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ক্যাপিটালিজম, এই যে পুঁজিবাদ, অ্যান্ড এস্টাবলিশ এ সোসাইলিস্ট সোসাইটি। এবং সমাজের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে হলে এই যে আমাদের নিম্ন স্তরের মানুষ, তাদেরকে একটা বিদ্রোহ করতে হবে, তাদেরকে উঠে দাঁড়াতে হবে। মার্কসিজম অ্যাডভোকেটস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ সোশ্যালিস্ট সোসাইটি। মার্কসিজম সমর্থন করে ফর দ্য এস্টাবলিশমেন্ট, এটা প্রতিষ্ঠা করতে হবে সোশ্যালিস্ট সোসাইটি অ্যাজ আ ট্রানজিশনাল ফ্রেজ টুয়ার্ডস আ ক্লাসলেস সোসাইটি নোন অ্যাজ কমিউনিজম। মার্কসিজম সমর্থন করে প্রতিষ্ঠা করতে একটা সমাজ যেটা পরিবর্তন সূচক একটা দশা, যেখানে কি না কোনো রকম সমাজ থাকবে না, সমাজে কোনো রকম ডিফারেন্সিয়েশন থাকবে না, সেই সমাজটাকে কি বলা হবে না কমিউনিজম। যে সমাজে কোনো রকমের প্রোলিটারিয়েট, বুর্জুয়া, ক্যাপিটালিজম এইগুলোর অস্তিত্ব থাকবে না, সেই সমাজকে কি বলবো কমিউনিজম। হোয়ার দ্য মিনস অফ প্রোডাকশন আর কালেকটিভলি ওন, যেখানে অর্থ মিনস অফ প্রোডাকশন, অর্থগুলোকে সবার মধ্যে সমান ভাগে বণ্টিত করা হবে, সবাই সমানভাবে অর্থ পাবে। এরপর আসি বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার। আমার এর আগে একটা ভিডিও আছে, সেখানেও আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, তোমরা দেখতে পারো। বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার কি? দেখো, বেস হলো বাড়ির ভিত, আর সুপারস্ট্রাকচার সেটার উপর গঠিত হয় যে জিনিসটা। সোজা কথায় তুমি একটা বাড়ি বানাবে, তার জন্য কাঁচামাল লাগবে, ইট লাগবে, বালি লাগবে, মাটি লাগবে, ভালো করে ভিত বানাতে হবে, সেটার উপর তো তুমি একটা সুপারস্ট্রাকচার তৈরি করবে। তো বেস বলতে বোঝানো হচ্ছে সেই একটা কি কম্পোনেন্ট বা একটা ইকোনমিক একটা বেস, একটা অর্থনৈতিক বেস, যেটার ভিত্তিতে সুপারস্ট্রাকচারটা দাঁড়াবে, সেটা কি বলা হচ্ছে বেস। আর সুপারস্ট্রাকচার সেটা এই বেসটার উপর ভিত্তি করে একটা বড় ইনস্টিটিউশন। এই সুপারস্ট্রাকচার সাধারণত এই যে বুর্জুয়া শ্রেণীকে বা এই যে ক্যাপিটালিস্ট শ্রেণীকে ডিনোট করে। কারণ তুমি কি দেখতে পারবে বিরাট বড় বড় বিল্ডিং কোনো সাধারণ মানুষের কাছে না। যেমন তোমরা কলকাতায় গেলে দেখতে পারবে একদিকে ঝোপড়ি, একদিকে বড় বড় বিল্ডিং। এই ঝোপড়িগুলো হলো প্রোলিটারিয়েট আর বড় বড় বিল্ডিং হলো বুর্জুয়া শ্রেণীকে উদাহরণ। মানে একদিকে হলো ওয়ার্কিং ক্লাস আর একদিকে হলো মালিক, যারা ওনারশিপ। এরপরে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার ইজ কি কম্পোনেন্ট অফ মার্কসিস্ট থিওরি। এই মার্কসিস্টের যে তত্ত্ব, কার্ল মার্কসের যে তত্ত্ব, সেই তত্ত্বের একটা প্রধান উপাদান হলো বেস এবং সুপারস্ট্রাকচার। দ্য বেস রিপ্রেজেন্টস দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ সোসাইটি। এই যে বেস, এটা কাকে প্রকাশ করে? দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ সোসাইটি, অর্থনৈতিক গঠন সমাজের, হুইচ ইনক্লুডস, যেটার মধ্যে পড়ে দ্য মিনস অফ প্রোডাকশন সাচ এস ফ্যাক্টরিজ, যেটার মধ্যে আছে মিনস অফ প্রোডাকশন সাচ এস ফ্যাক্টরিজ, যেটার মধ্যে ফ্যাক্টরি থাকে, ল্যান্ড থাকে, মেশিনারি, কাঁচা মাল যেখান থেকে কোনো কিছু তৈরি হবে। একটা বড় সুপারস্ট্রাকচার, একটা বড় কোম্পানি তৈরি করতে তোমাকে তো প্রথমে ফ্যাক্টরি বানাতে হবে, সেখানে ল্যান্ড, সেখানে যন্ত্রপাতি, তবে তুমি একটা সাবানের কারখানা, সেখান থেকে সাবানের বড় বড় প্রোডাকশন তৈরি করতে পারে, একবারে তো হবে না। And the relations of production, the social relationship that people enter into during the production of goods. এই বেস বলতে একটা সম্পর্ক, তুমি একটা কর্মক্ষেত্রে গেলে সেখানে একটা সম্পর্ক গড়ে উঠবে মানুষদের সঙ্গে যেখানে তুমি কাজ করবে। তো সোশ্যাল রিলেশন সামাজিক একটা সম্পর্ক, দ্যাট পিপল এন্টার ইনটু, লোকেরা যে সম্পর্কের মধ্যে যায় ডিউরিং দ্য প্রোডাকশন অফ গুডস। এই যে মালপত্র, এটার যখন প্রোডাকশন তৈরি করা হবে তখন যে একটা সম্পর্ক, সেইগুলো এই বেসের মাধ্যমে হয়। অন্যদিকে তো সুপারস্ট্রাকচার on the other hand consists of social, political and ideological institutions. এই যে সুপারস্ট্রাকচারের মধ্যে কি কি পড়ছে না সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিদীপ্ত আইডিওলজিক্যাল ইনস্টিটিউশনস, মানে হলো বড় বড় ইনস্টিটিউশনস দ্যাট আর বিল্ড আপন দ্য ইকোনমিক বেস। এই ইকোনমিক বেসে, অর্থনৈতিক বেস ভিত্তির উপর নির্ভর করে সুপারস্ট্রাকচার তৈরি হয়।
These institutions include state, legal system, educational system, religious system and cultural practices. এই যে institutions, এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর মধ্যে কি কি পড়ে? স্টেট, একটা রাজ্য, একটা দশা, একটা লিগ্যাল বেস, একটা হলো আইনত একটা বেস বা একটা ভিত্তি, তারপরে একটা লিগ্যাল সিস্টেম হতে পারে, লিগ্যাল একটা আইনত একটা অবস্থা, একটা সিস্টেম, এডুকেশনাল সিস্টেম মানে আমাদের শিক্ষার ব্যবস্থা, রিলিজিয়াস ইনস্টিটিউশনস ধর্মীয় ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস এবং আমাদের যে সাংস্কৃতিক যে প্র্যাকটিসেস আচার নিয়ম অনুষ্ঠান সেগুলো। The superstructure serves to maintain and reproduce the existing relations of production that are established by the base. ইকোনমিক বেস দিয়ে যে ভিত্তিটা, যে জিনিসগুলো প্রডিউস হয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সুপারস্ট্রাকচার কাজে লাগে। This means that the institutions of superstructure such as the state and ideology play a crucial role in perpetuating the dominance of ruling class. বলেছে এটা বলতে বোঝায় যে ইনস্টিটিউশনস, এই যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো অফ সুপারস্ট্রাকচার সাচ অ্যাজ দ্য স্টেট অ্যান্ড দ্য আইডিওলজি এবং তার ভাবাদর্শ মতাদর্শ প্লে আ ক্রুশিয়াল একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নেয় ইন পারপিচুয়েটিং দ্য ডমিনেন্স অফ রুলিং ক্লাস, একটা স্থায়ী বড় লোকদের একটা ডমিনেন্স। প্রথমেই বললাম সুপারস্ট্রাকচার বলতে প্রোলিটারিয়েট সমাজের ডমিনেন্সকে একটা বড় উদাহরণ। বাংলাতে বলতে পারো বেস বলতে খাবার, প্রয়োজনীয় জিনিস, অর্থ, কাঁচামাল, জামাকাপড় হতে পারে। সুপারস্ট্রাকচার হলো বেসের উপর নির্ভর করে গড়ে ওঠা ধর্ম, সামাজিকতা, শিক্ষা, সিনেমা, পরিবার। দেখো একটা গাছ যখন ছোট থাকে, চারা গাছ, তাকে জল দিতে হয়, গাছে সূর্যালোক দিতে হয়, সব কিছু দিতে হয়, তবে সে বড় হয়। গাছ যখন বড় হয়ে গেল, সেটা সুপারস্ট্রাকচার হয়ে গেল, তখন কি আর সেটা কিছু দরকার হয়? হয় না। তা একটা সুপারস্ট্রাকচার তৈরি করতে হলে প্রথমে একটা ভিত্তির দরকার, সেটাকেই বলা হচ্ছে। এরপর আছে ডিকনস্ট্রাকশন। দেখো প্রথমেই বলি স্ট্রাকচারালিজম আর পোস্ট স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজম বলতে যেটা বোঝানো হলো, আমাদের ফার্ডিনান্ড ডি সাসুরের স্ট্রাকচারালিজমের মতে প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট আক্ষরিক স্টেবল অর্থ আছে, যেটা সবার কাছে সমান, ইউনিভার্সাল, যেটা রিয়েলাইজড, যেটার মানে আছে। সাইন, সিগনিফায়ারের মধ্যে একটা লিঙ্ক আছে, এটা কম্পোজিট অফ সিগনিফায়ার এন্ড সাইনের মধ্যে সিগনিফায়ার আর সিগনিফায়ার আবদ্ধ। কিন্তু না, পোস্ট স্ট্রাকচারালিজমে আমাদের জ্যাকিউস ডেরিডা এবং মাইকেল ফোকল বলছেন যে না, কখনোই একটা সাইন, সিগনিফায়ারের মধ্যে একটা কম্পোজিট থাকবে না, কোনো রকমের লিঙ্ক থাকবে না। একটা শব্দের কোনো নির্দিষ্ট মানে হতে পারে না, এক একজন পাঠকের কাছে এক এক রকমের মানে হতে পারে। রিডার রেসপন্স ক্রিটিসিজম, একটা টেক্সটে একটা অথরের অত ভূমিকা নেই যতটা একটা পাঠকের যত ভূমিকা আছে। ডিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে হলো গঠন করা, ডিকনস্ট্রাকশন মানে ভেঙে ভেঙে পড়া, ডিকনস্ট্রাকশন মানে ভেঙে দেওয়া। ডিকনস্ট্রাকশন ইজ ক্লোজলি রিলেটেড উইথ দ্য ওয়ার্ক অফ ডেরিডা। ডিকনস্ট্রাকশন খুবই কাছ থেকে রিলেটেড উইথ দ্য ওয়ার্ক অফ ডেরিডা, জ্যাকিউস ডেরিডার ওই যেটা বললাম পোস্ট স্ট্রাকচারালিজম। The deconstruction method is used to show that the meaning of a literary text is not fixed or stable. ডিকনস্ট্রাকশনের এই যে পদ্ধতিটা, এটাই বোঝায় যে একটা টেক্সটের লিটারি মিনিং কখনো এক হতে পারে না, সাহিত্যিক অর্থ কখনো নির্দিষ্ট বা স্থিতিশীল হতে পারে না। Derrida says that there is no definite link between a signifier and signified. Derrida মনে করেন যে কোনো নির্দিষ্ট একটা সম্পর্ক নাই সিগনিফায়ার আর সিগনিফায়ারের মধ্যে। দেয়ার ইজ নো সলিড মিনিং টু দ্য টেক্সট, সলিড মিনিং নাই কোনো একটা টেক্সটে। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ অ্যাবসলিউট ট্রুথ, একটা অ্যাবসলিউট ট্রুথের কোনো পসিবিলিটি নাই যে একটা শব্দের একটা নির্দিষ্টই মানে হবে। এটা নানা রকম মানে হতে পারে, এক এক রকম পাঠকের এক এক রকম। ওয়ান্স আ টেক্সট ইজ রিটেন ইজ সিজড টু হ্যাভ আ মিনিং আনটিল আ রিডার রিড ইট। একদা একটা টেক্সট যদি লেখা হয়ে যায়, এটা বন্ধ হয়ে গেল। টু হ্যাভ আ মিনিং আনটিল আ রিডার রিড ইট, যতক্ষণ না একজন পাঠক সেটাকে পড়ছেন। Deconstruction has both influential and controversial. It gained praise for its innovative approach to textual analysis and critique, while also facing criticism for its obscurity towards the possibility of meaning. A text has multiple meaning and interpretation. Deconstruction একটাই বক্তব্য। ডিকনস্ট্রাকশনে পথে একটা টেক্সট, একটা শব্দ, সেটা নানা রকমের মিনিং হতে পারে যদি সেটাকে ভালো রকম করে পড়া যায়। ডিকনস্ট্রাকশনের একটা হ্যাজ বোথ ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল, এটার উভয়ই আছে, একটা প্রভাবনীয় এবং কন্ট্রোভার্সিয়াল, যেটা তর্ক বিতর্কও করা যেতে পারে। ইট গেইন প্রেজ ফর হিজ ইনোভেটিভ অ্যাপ্রোচ টু টেক্সচুয়াল অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক,
একাধারে এটা খুবই প্রশংসা পেয়েছে, কেন না এটা নতুনত্ব একটা পদ্ধতি কোনো একটা টেক্সটকে বোঝার জন্য। অন্যধারে ক্রিটিক, এটা সমালোচিতও হয়েছে ফর ফেসিং ক্রিটিসিজম ফর অবসকিউরিটি টুয়ার্ডস দ্য পসিবিলিটি অফ মিনিং। একধারে যেমন এটা প্রশংসা হয়েছে যে এটা একটা নতুনত্ব পদ্ধতি যার মাধ্যমে টেক্সটকে বোঝা যেতে পারে, অন্যধারে এটাকে খুব সমালোচনা করা হয়েছে। কেন সমালোচনা করা হয়েছে? যে এটার মাধ্যমে কি বলা হচ্ছে যে কোনো একটা টেক্সটের স্পষ্ট মিনিং নাই, মানে অবসকিউরিটি, অস্পষ্টতা আছে, এটার কোনো পসিবল মিনিং নাই। সেজন্য একটা সমালোচনা এবং প্রশংসা দুটোরই সম্মুখীন হয়েছে। এরপর আসি হাইপার রিয়েল সিমুলেশন। প্রথমে বলি হাইপার রিয়েল কি। রিয়েল মানে কি? বাস্তব। হাইপার রিয়েল মানে যেটা রিয়েলের থেকেও রিয়েল, আর সিমুলেশন মানে হলো কপি। দেখো, তোমরা অনেকেই যারা গেমস খেলো তোমরা দেখতে পারবে ডক্টর কার ড্রাইভিং সিমুলেটর, ট্রেন ড্রাইভিং সিমুলেটর মানে কি? রিয়েলের ট্রেনকে, রিয়েলের ট্রেন চালানোকে অনুকরণ করে একটা গেমকে তৈরি করা হলো সিমুলেশন, কপি। কার ড্রাইভিং সিমুলেটর, ট্রেন ড্রাইভিং সিমুলেটর, এটাও ঠিক সেরকম। যেটা কোনো কিছুকে কপি করে রিয়েলের থেকেও বেশি রিয়েল মনে হবে, সেটা কি বলা হচ্ছে হাইপার রিয়েল সিমুলেশন। হাইপার রিয়েল সিমুলেশন রেফার টু আ কনসেপ্ট popularized by the French sociologist Jean Baudrillard. হাইপার রিয়েল সিমুলেশন সেই একটা ধারণাকে বোঝায় যেটাকে ফেমাস করেছিলেন ফ্রেঞ্চ ফরাসি সোসিওলজি সমাজবিদ জিন বড্রিলার্ড। দিস কনসেপ্ট রিভলভস অ্যারাউন্ড, এই কনসেপ্টটা কেন্দ্রীভূত কিসের না, দ্য আইডিয়া দ্যাট ইন কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজের একটা ধারণা, দ্য ডিস্টিংশন, পার্থক্য বিটুইন হোয়াট ইজ রিয়েল অ্যান্ড সিমুলেটেড, কোনটা রিয়েল এবং কোনটা কপি, কোনটা ফেক আর কোনটা রিয়েল, সেটার মধ্যে কেউ পার্থক্য করতে পারে না। কোন সময় না সমসাময়িক সমাজে হ্যাজ বিকেম ইনক্রিজিংলি ব্লার্ড লিডিং টু আ স্টেল অফ হাইপার রিয়েলিটি। হাইপার রিয়েলিটিকে, যেটা রিয়েলিটিকে একদম হাইপার রিয়েলিটিকে একদম ব্লার করে দিয়েছে, আবঝা করে দিয়েছে। কোনটা রিয়েল কোনটা ফেক কেউ বুঝতেই পারছে না। বড্রিলার্ড আর্গিউজ দ্যাট অ্যাডভান্স টেকনোলজি, বড্রিলার্ড মনে করেন, তর্ক করছেন যে আমাদের যে আধুনিক যে প্রযুক্তি অ্যান্ড মিডিয়া এবং আমাদের যে মিডিয়া নিউজ চ্যানেল, তারা কি তৈরি করেছে? সিমুলেশনস, কপি তৈরি করেছে, দ্যাট আর মোর দ্যান রিয়েল দ্যান ইটসেলফ। এমন এমন খবর ছাপাবে যে, মনে করো কেউ একজন মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সেটা কেমন করে ছাপাবে? মাধ্যমিকে ফার্স্ট হওয়ার জন্য 14 ঘন্টা পড়েছে, ছেলেটা হয়তো পড়েছে 10 ঘন্টা, 14 ঘন্টা পরে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, রিয়েলের থেকেও বেশি রিয়েল দেখাবে, সেটা বেশি অ্যাট্রাকটিভ হবে, বেশি টিআরপি পাবে। ঠিক সেরকম এমন রিয়েল করে দেবে হাইপার রিয়েলে যে রিয়েলটাও হার মেনে যাবে। These simulations such as virtual reality are often indistinguishable, অভেদ্য from the original objects or experiences they represent. এই যে কপিগুলো, এগুলো এতটাই অপার্থিব জগতে, এমন অপার্থিব জগতের এই যে কপিগুলো, এগুলো এতটাই রিয়েলিস্টিক যে যেটা রিয়েল সেটার থেকেও বেশি রিয়েলিস্টিক মনে হবে। মনে করো আমি একটা ছেলে সৌর্য, আমার একজন কপি আমার মতো হুবহু দেখতে, তাকে দেখে সবাই সৌর্য ভাবছে, আমাকেও ভাবছে আমি ফেক। ঠিক সেরকম ব্যাপারটা। এক্সাম্পল KFC, কেঞ্চুরি ফ্রাইড চিকেন, অনেকেই হয়তো নাম শুনেছো, কেঞ্চুরি ফ্রাইড চিকেন বিদেশের একটা কোম্পানি, provides an example of hyper real simulation. They carefully curated, এখানে they হবে, they carefully curated representations and experiences offered by KFC transcend mere simulation, venturing into a realm of hyper reality that blurs the distinction between reality and simulation. KFC হয়তো কোনো একটা নির্দেশ, ধরে নাও KFC আমেরিকার একটা কোম্পানি, ধরে নাও ইন্ডিয়াতে একটা KFC ব্রাঞ্চ খুললো, ইন্ডিয়ার KFC ব্রাঞ্চটাকে এত সুন্দর করে বানালো দেখে মনে হচ্ছে আমেরিকাটা ফেক, ইন্ডিয়াটাই রিয়েল। এটা কি বলা হচ্ছে হাইপার রিয়েল সিমুলেশন। কপিটা এমন কপি করবে যেন রিয়েলের থেকেও বেশি রিয়েল মনে হবে, সেটা কি বলা হচ্ছে হাইপার রিয়েল সিমুলেশন। এগুলোর উদাহরণ কি হতে পারে? মিডিয়া হতে পারে, ইনোভেটিভ টেকনোলজি হতে পারে, কেঞ্চুরি ফ্রাইড চিকেন হতে পারে, আরও অনেক কোম্পানি যেগুলো একটার উপর কপি করে আরেকটা তৈরি হয়। বুঝতে পেরেছ? আমাদের আইফোনের দাম হয় 1 লাখ 1.5 লাখ, 10,000 টাকা তো আইফোনকে কপি করে দিয়েছে, এমন কপি করেছে যে আইফোনকে মনে হবে ফেক। ঠিক সেইগুলোকে বলে হাইপার রিয়েল সিমুলেশন। এরপর আসি বাইনারিস। বাইনারিস মানে হলো জোড়া, বিপরীত জোড়া। প্রথমে বলি বাইনারিস কি। দিন রাত্রি, তারপরে সূর্য চন্দ্র, ভালোবাসা ঘৃণা, সুন্দর কুৎসিত। দেখো, পৃথিবীতে যদি তোমার আনন্দ না হয় তাহলে তুমি দুঃখ কি সেটা বুঝতে পারবে না। ধরে নাও তোমার জীবনে একটা টাইমে খুব ডিপ্রেশন গেছে,
তারপরে তোমার জীবনে খুব আনন্দ এলো, তবে তো তুমি বুঝতে পারবে না তোমার জীবনে সারা জীবন শুধু আনন্দই রয়ে গেল, ডিপ্রেশন কিছু নাই, তাহলে তুমি কি কোনোদিন বুঝতে পারবে যে আনন্দ জিনিসটা কি? তোমার কাছে সব কিছুই ন্যাচারাল লাগবে, কমন লাগবে। কিন্তু যদি তুমি জীবনে কোনোদিন ডিপ্রেসড হও, জীবনে কোনোদিন কষ্ট পাও, তবে যদি তারপরে তুমি আনন্দ পাও, তাহলে বুঝবে আনন্দের মর্ম কি। তো binaries refer to oppositional pairs of concepts or categories that are considered fundamental to organization of meaning and understanding within a given system. বাইনারি বলতে বোঝানো হয় অপোজিশনাল পেয়ার্স, বিপরীত জোড়া, অফ কনসেপ্টস অর ক্যাটাগরিজ, এক একটা ক্যাটাগরিতে, দ্যাট আর কনসিডার, যেগুলোকে মনে করা হয় ফান্ডামেন্টাল টু দ্য অর্গানাইজেশন অফ মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইদিন আ গিভেন সিস্টেম। এবং একটা অর্গানাইজেশন অফ মিনিং, একটা অর্থের একটা অর্গানাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইদিন আ গিভেন সিস্টেম। বাইনারিজ in structuralism are composed of two opposite terms that are seen as mutually exclusive and exhaustible within the system under consideration. বাইনারিজকে ধরা হয় স্ট্রাকচারালিজমের দুটো বিপরীত জোড়া, যে জোড়াটার মাধ্যমে কোনো একটা সিস্টেমের কোনো দুটো অর্থকে বোঝানো হয়। এক্সাম্পলস: গুড ভালো, এভিল মানে খারাপ, মেল ফিমেল পুরুষ মহিলা, নেচার আর কালচার, নেচার মানে যেটা প্রাকৃতিক, আর কালচার মানে হচ্ছে সামাজিক, র আর কুকড, র মানে কাঁচা, কুক মানে হলো রান্না করা, দুটো একে অপরের বিপরীত অর্থের জোড়া, সেটাকেই বলা হচ্ছে বাইনারিজ, ডে নাইট, মেল ফিমেল। এরপর আসি পোস্ট কলোনিয়াল স্টাডিজ। পোস্ট কলোনিয়াল স্টাডিজ, ডায়াসপোরা। Diaspora refers to people who have been displaced or dispersed from their homelands and who possess and share a collective memory and myth and nostalgic reminiscence of home. Diaspora একটা উদাহরণ হলো আলামস ওন হাউস। আলামস ওন হাউস তোমরা অনেকেই পড়েছ। এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। কি হচ্ছে আলামস ওন হাউসে? আলম আমাদের পশ্চিমবঙ্গে থাকতো, মুসলিম পরিবার, তারা বাংলাদেশে চলে গেল। বাংলাদেশের একটা হিন্দু পরিবার, তারা পশ্চিমবঙ্গে চলে এলো। এরপরে অনেক বছর পরে আলম পশ্চিমবঙ্গের জন্য কিছু স্মৃতিচারণা করছে, কিছু ভালোবাসার স্মৃতিচারণা করছে, তখন সেটাই হয়ে গেল ডায়াসপোরা। এরপরে আসি আদারিং। আদারিং ইনভলভস টু কনসেপ্টস, the exotic other and the demonic other. The exotic other represents a fascinating with inherent dignity and the beauty of primitive. Exotic other আর demonic other. Exotic মানে হলো পজিটিভ চিন্তা ভাবনা, যেমন the African people are good, the African civilization is good. আফ্রিকার সভ্যতা খুবই সুন্দর। যখন একটা আফ্রিকার প্রতি একটা সুন্দর চিন্তা ভাবনা থাকবে, তখন সেটা হবে এক্সোটিক। ডেমনিক মানে নেগেটিভ, বোঝাই যাচ্ছে। দ্য ডেমনিক অর্ডার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ইনফেরিয়র। ইনফেরিয়র নিকৃষ্ট, নেগেটিভ মানে না সূচক, নেগেটিভ মানে যেটা বাজে কিছু, স্যাভেজ মানে হলো বর্বর, অ্যান্ড এভিল খারাপ। আফ্রিকা ইজ স্যাভেজ, আফ্রিকান পিপলস আর স্যাভেজ। একধারে তুমি বলতেই পারো আফ্রিকা খুব সুন্দর, এখানে গাছ বন পশু পক্ষী খুব সুন্দর আছে, আবার অন্য ধারে তুমি যখন আফ্রিকার প্রশংসা করবে সেটা হবে এক্সোটিক আদার। তুমি যখন আফ্রিকার বদনাম করবে, আফ্রিকার লোকেরা বন্য স্যাভেজ, আফ্রিকার লোকেরা খারাপ এভিল, আফ্রিকার লোকেরা জামা প্যান্ট ভালো করে পরে না, তখন সেটা হয়ে যাবে ডেমনিক আদার। হাইব্রিডিটি। হাইব্রিডিটি মানে তুমি যখন দুটো সংস্কৃতির মধ্যে থেকে অভিযোজিত হয়ে আসবে, সেটাকে বলা হবে হাইব্রিড কালচার বা হাইব্রিডিটি। দ্য স্টেট অফ আ মাইগ্রেন্ট, যে এক দেশ থেকে এক দেশে পরিযায়ী মানে এক দেশ থেকে আরেক দেশে যায়, as he or she attempts to combine the culture of origin. অরিজিন মানে উৎস, সে তার উৎস থেকে উঠে এসে অন্য একটা জায়গায় গিয়ে থাকে এবং সেই দুটোর মধ্যে সামঞ্জস্য করার চেষ্টা করে। যেখানে সে আগে থাকতো সেখান থেকে সে আরেকটা কালচারে সে থাকছে এবং সেই কালচারও সে নিজের কালচারের সঙ্গে একটু করে সামঞ্জস্য করার চেষ্টা করছে, তখন সেটাকে বলা হবে হাইব্রিডিটি। উইথ দ্যাট অফ দ্য হোস্ট কান্ট্রি উইদাউট অ্যাবান্ডনিং আইদার ইজ কল্ড হাইব্রিডিটি। The central theme in post-colonial diaspora literature is negotiation of two identities. সন্ধি স্থাপন। দেখো হাইব্রিডিটি বলতে বোঝানো হচ্ছে ডায়াসপোরা থেকে যেটা হাইব্রিডিটি তৈরি হয় সাধারণত, এক দেশ থেকে অন্য দেশে এলো, তার পুরনো কালচার এবং নতুন কালচার দুটোকে নিয়ে সামঞ্জস্য বা সন্ধি স্থাপন করার চেষ্টা করছে, সেটাই হয়ে গেল হাইব্রিডিটি। এরপর আসবে নেশন। নেশন কি? নেশন হলো জাতি।
দ্য পোস্ট কলোনিয়াল রাইটার্স আর কনসিয়াস উদ্বিগ্ন অফ দেয়ার রোল ইন নেশন, জাতির ক্ষেত্রে বিল্ডিং ইন পোস্ট কলোনিয়াল লিটারেচার মানে হলো কোনো জায়গাকে কলোনি স্থাপন করা, literature. The nation building project seeks to erase the colonial past by rejecting and resisting the Western constructions of other and by seeking to retrieve a pre-colonial that would help them redefine a nation and project our destiny and future. তোমাদের একটা শব্দ বলি, ডিবাঙ্কিং দ্য পাস্ট, এটার মানে বলতে পারবে? কমেন্টে জানাও। ডিবাঙ্কিং দ্য পাস্ট বলতে বোঝানো হয় যখন কোনো একটা দেশ, ধরে নাও আমেরিকা, আমাদের ভারতবর্ষে এলো, ভারতবর্ষে এসে কী করলো না, ভারতবর্ষের লোকগুলোকে তাদের ইতিহাসকে ভোলানোর চেষ্টা করলো, সেটা হলো ডিবাঙ্কিং দ্য পাস্ট, এবং একটা নতুন জাতিতে পরিণত করার চেষ্টা করলো, সেটা নেশন অনেক কিছু হতে পারে, একটা জাতি, সেখানে অনেক লোক একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে, যেমন ভারতীয় একটা নেশন, ইন্ডিয়ান নেশন, ন্যাশনালিজম, নেশন অনেক কিছু হতে পারে। আর ডিবাঙ্কিং দ্য পাস্ট মানে কি বললাম, যখন অন্য কোনো একটা জাতি আমাদের মতো জাতির উপরে এসে আমাদের ইতিহাসকে ভোলানোর চেষ্টা করবে, তখন সেটাকে বলা হবে ডিবাঙ্কিং দ্য পাস্ট। এরপর আসি হেজিমনি। হোয়াট ইজ হেজিমনি? হেজিমনি ইজ দ্য প্রিডমিনেন্ট ইনফ্লুয়েন্স। ডমিনেন্ট করা, প্রাথমিকভাবে ইনফ্লুয়েন্স, একটা প্রভাব, অ্যাজ অফ আ স্টেট, রিজিয়ন অর গ্রুপ ওভার অ্যানাদার অর আদার্স। আচ্ছা, এটা এক ধরনের আধিপত্য হেজিমনি বলতে। অ্যান্টোনিও গ্রামস্কি প্রথমবার এই হেজিমনি শব্দটা ব্যবহার করেছিলেন। একটা ডমিনেন্স, প্রাথমিক ডমিনেন্সকে বোঝাতে হবে ওয়ান ক্লাস ওভার আদার্স। ধরো না কোনো একটা শ্রেণী অন্য একটা শ্রেণীর উপর ডমিনেন্স করছে, আধিপত্য বিস্তার করছে, তখন সেটাকে বলা হবে হেজিমনি। এরপর আসছি ওরিয়েন্টালিজম, খুব ইম্পর্টেন্ট। প্রাচ্য দেশীয় বৈশিষ্ট্য। ওরিয়েন্টালিজম ইজ আ বুক পাবলিশড ইন 1978। ওরিয়েন্টালিজম একটা বই যেটা প্রকাশিত হয়েছিল 1978 সালে বাই এডওয়ার্ড সেইডের দ্বারা। ইন দ্য বুক সেড এফেক্টিভলি রিডিফাইন্ড, এই বইটাতে সেড বলেছিলেন দ্য টার্ম ওরিয়েন্টালিজম, এই যে শব্দ ওরিয়েন্টালিজম, টু মিন আ কনস্টিলেশন, একগুচ্ছ অফ ফলস অ্যাজাম্পশনস, একটা মিথ্যা অনুমান, আন্ডারলাইন ওয়েস্টার্ন অ্যাটিটিউড টুয়ার্ড দ্য মিডল ইস্ট। আমরা বললাম প্রাচ্য, পাশ্চাত্য বা পশ্চিমা দেশগুলো তারা নিজেদেরকে সভ্যভদ্র হবে, তো ভারতীয়, আফ্রিকান এসব লোকেদেরকে হবে এরা কালো, এরা অসভ্য, আমরাই সভ্য, এরা অসভ্য। তো এটাই ওরিয়েন্টালিজম, প্রাচ্যের প্রতি যে একটা বাজে চিন্তা ভাবনা, সেটাই ওরিয়েন্টালিজম। কাদের না, পাশ্চাত্যদের, মিডল ইস্টের উপরে। ফলস অ্যাসাম্পশন আন্ডারলাইন ওয়েস্টার্ন অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য মিডল ইস্ট। The Middle East and Asia are viewed with prejudice and racism. এই যে মিডল ইস্ট অ্যান্ড এশিয়া, আমরা এশিয়া মহাদেশে থাকি ভারতে, আর ভিউড উইথ প্রিজুডিস, একরূপ খারাপ এবং রেসিজম, বর্ণবৈষম্যের চোখে দেখা হয়। এরপর আসি নেগ্রিটিউড। কিসে আসি? নেগ্রিটিউড ইজ দ্য সেলফ অ্যাফার্মেশন অফ ব্ল্যাক পিপল। নেগ্রিটিউড হলো একটা চেতনা কালো লোকেদের। কিসের চেতনা? The concept of negritude emerged as the expression of revolt, একটা বিদ্রোহের একটা চেতনা against the historical situation of French colonialism and racism, অর্থাৎ কালো লোকেদের উপর যারা অত্যাচার করে, যারা কালো লোকেদেরকে নিচ চোখে দেখে, তাদের প্রতি বিদ্রোহ করতে হবে, সেটার যে একটা চেতনা ওই কালো লোকেদেরই, সেই চেতনাকে বলা হয় নেগ্রিটিউড। এরপর আসি ইউরোসেন্ট্রিজম, খুব ইম্পর্টেন্ট টার্ম। What is Eurocentrism? Eurocentrism refers to a tendency to interpret the histories and culture of non-European society from a European perspective. Eurocentrism refer করে to a tendency, একটা প্রবণতা, to interpret, বুঝতে the histories, ইতিহাস and culture of non-European society from a European perspective. Eurocentrism মানে হলো ইউরোপীয়রা যখন একটা নন ইউরোপীয় লোকেদের ইতিহাসকে বোঝার চেষ্টা করে, সেই অবস্থাটাকে বলা হয় ইউরোসেন্ট্রিজম। একটা বিদেশি লোক ইউরোপের, সেভাবে ভারতীয় লোকেরা কালো নোংরা, আফ্রিকার লোকেরা কালো নোংরা, তাদের যে মনোভাব, সেটাকে বলা হয় ইউরোসেন্ট্রিজম। ইউরোসেন্ট্রিক থট ইনক্লুডস ইগনোরিং অর আন্ডারভ্যালুইং নন ইউরোপিয়ান সোসাইটি অ্যাজ ইনফেরিয়ার। তারা নিকৃষ্টের চোখে থাকে আমাদের মতো মানুষদের, কালো লোকেদেরকে। তারা ভাবে, ইউরোসেন্ট্রিক লোকেরা ভাবে, তারা ইগনোর করতে চায়, তারা আন্ডার ভ্যালু করে, তারা বেশি মূল্য দেয় না, মূল্যবোধ করে না নন ইউরোপিয়ান লোকেদেরকে। তারা ভাবে আমরাই শ্রেষ্ঠ আর বাকিটা সব নিকৃষ্ট।
এরপর আসি কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম সব বোঝাচ্ছি। কলোনিয়ালিজম ইজ দ্য অ্যাক্ট অফ অকুপাইং আ কান্ট্রি। কলোনিয়ালিজম হলো একটা দশা অফ অকুপাইং, কোনো দেশের উপরে আয়ত্ত করার, এই কান্ট্রি একটা দেশ বাই অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশের মাধ্যমে। ইংল্যান্ড ফর এক্সাম্পল কলোনাইজড ইন্ডিয়া। ইংল্যান্ড বিদেশ, আমাদের দেশ ভারতকে কলোনাইজ করেছে, এটা একটা উদাহরণ কলোনিয়ালিজম। দেখো, কলোনিয়ালিস্ট যারা এক দেশ থেকে আরেক দেশে এসে কলোনি স্থাপন করে, আর কলোনি সেটা হলো ইন্ডিয়া। ধরে নাও আমেরিকা আমাদের দেশের উপর স্থাপন করলো, তাহলে কলোনিটা কি হলো? ইন্ডিয়া, আর কলোনিয়ালিস্ট হলো আমেরিকা। ক্লিয়ার? এরপর আছে অ্যান্টি কলোনিয়ালিজম। অ্যান্টি কলোনিয়ালিজম ইজ দ্য অ্যাক্ট অফ পলিটিক্যাল স্ট্রাগল অফ কলোনাইজড পিপল এগেনস্ট দ্য স্পেসিফিক আইডিওলজি অ্যান্ড প্র্যাকটিস অফ কলোনিয়ালিজম। অ্যান্টি কলোনিয়ালিজম কি? অ্যান্টি কলোনিয়ালিজম ইজ দ্য অ্যাক্ট অফ পলিটিক্যাল স্ট্রাগল অফ কলোনাইজড পিপল এগেনস্ট দ্য স্পেসিফিক আইডিওলজি অ্যান্ড প্র্যাকটিস অফ কলোনিয়ালিজম। অ্যান্টি কলোনিয়ালিজম হলো কলোনিয়ালিজমের বিপক্ষে যে চিন্তা ভাবনা, সেটা রাজনৈতিক একটা বিদ্রোহ, একটা ঝামেলা, যে কলোনাইজড পিপলগুলোর এগেনস্টে, বুঝতে পেরেছো? আইডিওলজি অ্যান্ড প্র্যাকটিস অফ কলোনিয়ালিজম। এরপর আছে সেন্টার আর পেরিফেরি। সেন্টার কি আর পেরিফেরি কি? ধরে নাও তোমার পরিবারে তোমার বাবা চাকরি করে, তোমার মা তুমি তোমার বাবার উপর ডিপেন্ডেন্ট। সেন্টার কিন্তু একজনই হয়, পেরিফেরি অনেকজন যার উপর ডিপেন্ড করে। মুকেশ আম্বানি সেন্টার, তার অনেক ইন্ডাস্ট্রি আছে, জিও অ্যাপ আছে, জিও স্টোর আছে, মোবাইল আছে, অনেক কিছু আছে, জিও স্টোর আছে, সেখানে অনেক লোক কাজ করে। তো পেরিফেরি হলো সেই সেন্টারের লোকগুলো যারা সেন্টারের উপর ডিপেন্ড করে। আর মুকেশ আম্বানির উপর ডিপেন্ড করে অনেক লোকের ঘর চলে। তাহলে সেন্টার কি? তো সেন্টার পেরিফেরি মডেল ইজ আ মেটাফর which describes and attempts to explain the structural relationship between the advanced center and a less developed periphery. So, the center periphery model is a metaphor which describes and attempts to explain the structural relationship between the advanced center and a less developed periphery, either within a particular country or as applied to a relationship between capitalist and developing society. Ethnicity. The term refers currently to people thought have a common ancestry and share a distinctive culture. An ethnic group is a group of people whose members identity with each other through a common heritage after consisting of a common language and an ideology that stress common ancestry. যেমন পশ্চিমবঙ্গে বাঙালিরা একসঙ্গে থাকে, সেটাই এথনিসিটি। সবার মধ্যে একটা সামঞ্জস্য আছে, সবার মধ্যে একটা দল আছে, তাদের মধ্যে একটা কালচার আছে, একে অপরে কালচার শেয়ার করে থাকে, একটা তাদের ঐতিহাসকে বহন করে চলছে, এটাই হলো এথনিসিটি। এরপরে লোগোসেন্ট্রিজম বোঝাবো, তার আগে কিছু জিনিস বুঝে নাও। লোগো শব্দের অর্থ হলো ওয়ার্ডস বা স্পিচ। লোগোসেন্ট্রিজম শব্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেন্ট্রিজম মানে একরকমই থেকে যাওয়া, ঠিক আছে? অর্থ একটা বইয়ের মানে তার শব্দের মধ্যে লুকিয়ে থাকে। এটা কার বক্তব্য? না, ফার্ডিনান্ড ডি সসুর, ওই এতক্ষণ যেগুলো পড়ে আসছি। আবার ডিকনস্ট্রাকশনে আমাদের জ্যাকিউস ডেরিডা, তিনি বলছেন শব্দের মধ্যে ফ্লুইডিটি আছে, শব্দের মানে কখনো নির্দিষ্ট স্টেবল হয় না, এগুলো সবসময় আনস্টেবল। ল্যাঙ্গুয়েজ সবসময় সত্য নয়, এর মানে এক একজনের কাছে এক এক রকমের হতে পারে, এটা আনস্টেবল। ল্যাঙ্গুয়েজে কোনো ফিক্স মানে হতে পারে না। পোস্ট স্ট্রাকচারালিজমের আন্ডারে আসছে লোগোসেন্ট্রিজম। তো লোগোসেন্ট্রিজম স্ট্রাকচারালিজমের একটা কনসেপ্ট, যেটা প্রথমে বলেছিলাম ফার্ডিনান্ড ডি সসুরের একটা মতবাদ স্ট্রাকচারালিজম, সেখান থেকে আসছি লোগোসেন্ট্রিজম। হোয়াট ইজ লোগোসেন্ট্রিজম? লোগো শব্দের অর্থ হলো ওয়ার্ড, আর সেন্ট্রিজম হলো ইম্পর্টেন্স, গুরুত্ব। কি ইম্পর্টেন্স? দেখো, লোগোসেন্ট্রিজম ইজ আ টার্ম, একটা শব্দ, ইউজড ইন ফিলোসফি, যেটা দর্শনে ব্যবহার করা হয়েছে, অ্যান্ড লিটারারি থিওরি এবং সাহিত্যিক তত্ত্বে, টু ডেসক্রাইব আ বিলিভ, একটা বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট সুপিরিয়রিটি, একটা সহজাত সুপিরিয়রিটি অ্যান্ড সেন্ট্রালিটি অফ ওয়ার্ডস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি অ্যান্ড ওয়েস্টার্ন থট। তিনি মনে করছেন এই যে লোগোসেন্ট্রিজমের শব্দগুলোর মাধ্যমে একটা ইতিহাস বহন করে। ইনহেরেন্ট মানে হলো জন্মগত, একটা অর্থের মানে সবসময় নির্দিষ্ট, সেটা হলো পশ্চিমা ভাবনা। It is the idea that words, specifically written language, are the primary medium through which meaning and truth are conveyed and curated. তার মতে শব্দগুলো একটা লেখা ভাষার মধ্যে শব্দগুলো এমন একটা জিনিস যেটা প্রাথমিকভাবে
কোনো একটা অর্থ বা কোনো একটা সত্যকে বহন করে যুগের পর যুগ। অর্থাৎ শব্দের অর্থ স্টেবল, নির্দিষ্ট। এটা কার বক্তব্য? ফার্ডিনান্ড ডি সসুর। ফার্ডিনান্ড ডি সসুর স্ট্রাকচারালিস্ট। তার মতে টু লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ, ভাষাবিদ্যের অ্যাপ্রোচ যেটা বোঝায় দ্য স্ট্রাকচারাল রিলেশনশিপস উইদিন ল্যাঙ্গুয়েজ সাজেস্টিং দ্যাট মিনিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু লিঙ্গুইস্টিক সায়েন্স and their interconnectedness connections in support of logocentrism। তাহলে ফার্ডিনান্ড ডি সসুর বলছেন যে একটা শব্দের মানে সবসময় নির্দিষ্ট, ঠিক আছে। এখানে সায়েন্স, সিগনিফায়ারের মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস থাকে ইন সাপোর্ট অফ লোগোসেন্ট্রিজম। অন্যদিকে জ্যাকিউস ডেরিডা তার ডিকনস্ট্রাকশন তত্ত্বে বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে লোগোসেন্ট্রিজমের যে লোগোসেন্ট্রিজমকে অ্যাসামশন যেগুলো বলেছে লোগোসেন্ট্রিজম সেগুলোকে তিনি চ্যালেঞ্জ করছেন ভুল, বাই কোয়েশ্চেনিং দ্য স্টেবিলিটি অ্যান্ড অথরিটি অফ ল্যাঙ্গুয়েজ। সত্যি কি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা তার শব্দের মাধ্যমে বছরের বছর সত্যকে, বছরের বছর একটা নির্দিষ্ট অর্থকে বহন করে? হি আর্গিউজ দ্যাট রিটেন ল্যাঙ্গুয়েজ, তিনি মনে করেন লেখা ভাষা ইনহেরেন্টলি আনস্টেবল, যেটা জন্মগতভাবে আনস্টেবল, যেটা কখনোই নির্দিষ্ট অর্থকে বহন করে না, অ্যান্ড ওপেন টু মাল্টিপল ইন্টারপ্রিটেশনস, এবং এটা একটা ওপেন ইন্টারপ্রিটেশন, যেটা খোলাখুলিভাবে অনেক রকমের ইন্টারপ্রেট করা যেতে পারে। আন্ডারমাইনিং দ্য আইডিয়া অফ আ ফিক্সড লজিক্যাল সেন্টার, যেটার মধ্যে যায় একটা ফিক্সড নির্দিষ্ট লজিক্যাল সেন্টার। মার্কসিজম, ইন্টারপ্রিলেশন ইজ আ কনসেপ্ট, ইন্টারপ্রিলেশন হলো একটা কনসেপ্ট ডিসকাসড বাই মার্কসিস্ট ইন রেফারেন্স টু আইডিওলজি। ইন্টারপ্রিলেশন হলো একটা ধারণা যেটাকে বলেছিলেন আমাদের মার্কসিস্ট ইন রেফারেন্স টু আইডিওলজি, একটা ভাবাদর্শের মাধ্যমে। ইন্টারপ্রিলেশন কি? আমাদের সমাজ আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় পুরুষ মহিলার মধ্যে একটা, মানে আমাদের ছোটোবেলা থেকে আমাদের কি করণীয় নয় সেটাকে আমাদেরকে এক্সপ্লেন করা হয়, সেটাই হলো ইন্টারপ্রিলেশন। যেমন ক্লাসিক্যাল মার্কসিস্ট রেফার টু দিস অ্যাজ দ্য স্টেট অ্যাপারেটাস। However, it was the philosopher Louis Althusser, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লুইস অ্যালথুসার তিনি প্রথম, যিনি এই যে শব্দ ইন্টারপ্রিলেশন, এই শব্দটাকে অ্যাজ আ পার্ট অফ হিজ থিওরি, তার যে তত্ত্বের একটা থিওরির একটা পার্ট হিসেবে ব্যাখ্যা করেছিলেন, অফ আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, আইএসএ, শর্ট ফর্মে বলা হয় আইএসএ। তো লুইস অ্যালথুসার প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন ইন্টারপ্রিলেশন অ্যাজ আ পার্ট অফ হিজ থিওরি ideological state apparatus. In Marxism, interpellation refers to a process by which individuals are held or called into social order by ideological structure. সিস্টেম একটা জিনিস তৈরি করে দেয়, সেটাকে আমাদের মেনে চলতে হবে। এটা আইএস নয়, এটা আইএসএ হবে, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, লুইস অ্যালথুসার। Interpellation works through ideological practices and institutions such as the media, educational system, religious institutions and cultural norms. প্রথমে বোঝাই ইন্টারপ্লেশন কি। ইন্টারপ্লেশন হলো সমাজ আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে যায় যে পুরুষরা কোনোদিন কাঁদতে পারবে না, মহিলা ঘর থেকে বেরোতে পারবে না, পুরুষরা টি শার্ট প্যান্ট জিন্স পরবে, মহিলারা পরবে স্কার্ট, পুরুষরা গাড়ি নিয়ে খেলবে তো মহিলারা খেলবে তোমার পুতুল নিয়ে। তো কি সমাজ এগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে পুরুষ হবে একটুখানি রুক্ষ, সমাজের দায়িত্ব নেবে, আর মহিলারা ঘরে কাজ করবে, শান্ত হবে, নীরব হবে, মেনে নেবে। এগুলো জন্মগত নয়, এইগুলো হলো সমাজ আমাদের শিখিয়ে দেয় যে পুরুষ আর মহিলার মধ্যে কী কী ডিফারেন্সিয়েশন থাকবে। এটাই ইন্টারপ্রিলেশন কীভাবে কাজ করে? ওয়ার্কস থ্রু আইডিওলজিক্যাল প্র্যাকটিসেস, এটা ভাবাদর্শগত একটা প্র্যাকটিসেস, এটা বছরের বছর একটা আইডিওলজির মাধ্যমে চলে আসছে। অ্যান্ড ইনস্টিটিউশনস এবং প্রতিষ্ঠানগুলো সাচ অ্যাজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এডুকেশনাল সিস্টেম আমাদের শিক্ষার মাধ্যমে, রিলিজিয়াস ইনস্টিটিউশন ধর্মীয় যে প্রতিষ্ঠান, অ্যান্ড কালচারাল নর্মস এবং সামাজিক যে রীতিনীতি, হুইচ ইনফ্লুয়েন্স যেগুলো প্রভাব ফেলে ইন্ডিভিজুয়ালস বিলিভস, প্রত্যেকের বিশ্বাসে, অ্যান্ড আইডেন্টিটিস প্রত্যেকের নিজস্বতায়। Through these mechanisms, individuals come to identity with dominant ideologies such as capitalism or class structures without being aware of this process. তারা বুঝতেই পারে না এটা সমাজের তৈরি করা, তারা এটার মধ্যেই পড়ে যায়। এরপর আসি সাইন, সিগনিফায়ার। তোমাদের প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, এবার একটা অন্য উদাহরণ দিই। সাইন হলো একটা ফিজিক্যাল একটা এন্টিটি, সত্তা। কি এন্টিটি? ধরে নাও একটা ছবিটা তুমি দেখছো, তা ছবিটা তো ফিজিক্যাল, সেটা টাচ করতে পারো, সেই ছবিটাকে বলতে পারি সাইন। সিগনিফায়ার, সেই ছবিটার মধ্যে মনে করো মোনালিসা আছে, মোনালিসার একটা পেন্টিং, সেই ছবিটা থেকে দেখছো তোমরা। তো এই যে মোনালিসার পেন্টিংটা, এটা হলো সিগনিফায়ার, রং রূপ চেহারা আছে।
তো সেটা হলো সিগনিফায়ার। আর সিগনিফায়ারটা হলো একটা অর্থ। তুমি মোনালিসার পেইন্টিংটা দেখে উপলব্ধি করবে যে এটা দারুণ ছবি, এটা দেখে মনে হচ্ছে হাসছে। তো এই যে মিনিংটা, উপলব্ধিটা, এটাই হলো সিগনিফায়ার। তো সাইন হলো, সাইন কি? সাইন হলো ফিজিক্যাল অবজেক্ট, সিগনিফায়ার হলো রং, রূপ, চেহারা, আর সিগনিফায়ারটা হলো মিনিংটা। The sign is an entity, একটা সত্তা that signifies another entity, একটা অন্য সত্তাকে বোঝায়। A natural sign is an entity that bears a causal relation to the signified entity, as thunder is a sign of storm. এটা বোঝায়। থান্ডার একটা চিহ্ন, কিসের? না ঝড়ের চিহ্ন। According to Ferdinand de Saussure, a sign is composed of signifier and signified. সেই ফার্ডিনান্ড ডি স্যাসুর স্ট্রাকচারালিজমে বলেছিলেন সাইন হলো কিসের যৌগিক বা কিসের যুক্তিকরণ? সিগনিফায়ার আর সিগনিফাইডের সঙ্গে একটা লিঙ্ক আছে। কিন্তু না, আমাদের জ্যাকিউস ডেরিডা বারবার পোস্ট স্ট্রাকচারালিজম বলছেন না, কখনোই লিঙ্ক থাকতে পারে না, কখনো একটা শব্দের নির্দিষ্ট মানে হয় না, আর কখনো লিঙ্ক থাকতে পারে না একটা সাইন সিগনিফাইডে। The signifier is the physical form of a sign, a word or image that conveys a specific meaning. The signifier একটা physical form, একটা ওয়ার্ড কিংবা একটা ইমেজ, একটা রং, এটাকে বোঝায়। সাইন হলো ফিজিক্যাল, আর সিগনিফায়ার ইজ দ্য কনসেপ্ট অর আইডিয়া, একটা মিনিং that the signifier represents or stands for. তোমাদের যেগুলো এতক্ষণ বুঝিয়েছি। এরপরে মার্কসিজমটা হালকা করে বলি। মার্কসিজম ইজ অ্যান ইকোনমিক, একটা অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা বেসড আপন দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল থিওরিজ, যেটার ভিত্তি, যেটা কিসের উপর তৈরি হয়েছে? না রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্ব ও কার্ল মার্কসের অ্যান্ড ফ্রেডরিক অ্যাঞ্জেলসের। মার্কসিজম ইজ আ থিওরি, মার্কসিজম একটা তত্ত্ব, ইন হুইচ ক্লাস স্ট্রাগল ইজ সেন্ট্রাল এলিমেন্ট, যেখানে ক্লাস স্ট্রাগল হলো একটা কেন্দ্রীভূত, একটা প্রধান বিষয়। ইন দ্য অ্যানালিসিস অফ সোশ্যাল চেঞ্জ ইন সোসাইটিজ, মার্কসিজম ইজ দ্য অ্যান্টিথেসিস অফ ক্যাপিটালিজম। মার্কসিজম হলো ক্যাপিটালিজমের বিপরীতে যায়, তারা স্বপ্ন দেখে ক্যাপিটালিজমকে অ্যাবলিশ করা, বাতিল করা। It is usually defined as economic system based on the private ownership of the means of production and distribution of goods. মার্কসিজম স্বপ্ন দেখে কমিউনিজমে সবার মধ্যে সমানভাবে অর্থগুলোকে ভাগ করা হোক, সবাই সমান সুযোগ পাক, সমান অধিকার, characterized by a pre-competitive market and motivations by profit. Marxism is a system of socialism of which the dominant feature is public ownership of the means of production, distribution and exchange. এবার আসছি মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিজম কি? প্রথমে তোমাদেরকে মেটেরিয়ালিজমটা বোঝাই। দেখো, মেটেরিয়ালিজম বস্তুবাদ বা পদার্থ বা প্রকৃতি জগতের মূল উপাদান। বস্তুবাদের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। বস্তুবাদের মতে বস্তু চিরন্তন, বস্তু কারোর দ্বারা সৃষ্টি হয়নি, পৃথিবীতে অতি প্রাকৃত বা দৈব শক্তি নেই। বিজ্ঞান প্রমাণ করেছে বস্তুর যত বড়ই পরিবর্তন হোক না কেন, বস্তু অবিনশ্বর, ধ্বংস নেই। বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। বস্তুবাদ মনে করে বস্তু তথা প্রকৃতি মুখ্য, বস্তু আদি এবং প্রাথমিক। বস্তুবাদ মনে করে চৈতন্য বস্তুর উপর নির্ভরশীল, মানুষের উদ্ভবের সাথে আত্মপ্রকাশ করেছে এবং বিকশিত হয়েছে। বস্তুবাদ ধরে নেয় পৃথিবীর বস্তুগত তার অস্তিত্ব আছে বিষয়গতভাবে, মানব চৈতন্যের উপরে বস্তুর অস্তিত্ব নির্ভর করে না। বস্তুবাদ মনে করে পৃথিবী ও তার নিয়মগুলো মানুষের পক্ষে জানা অসম্ভব, সেটা কিন্তু নয়। মানে বস্তুবাদ মনে করে পৃথিবী ও তার নিয়মগুলো মানুষের পক্ষে জানা সম্ভব। এইগুলি জানার জন্য প্রয়োজন আগ্রহ ও যুক্তিবাদী মন। ধর্মীয় কুসংস্কার ও অতিপ্রাকৃত চিন্তাভাবনার বিরোধিতায় বস্তুবাদ যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। অর্থাৎ বস্তুবাদ এটি যুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তব কেন্দ্রিক দার্শনিক ধারা। এটি চেতনার প্রাধান্যকে অস্বীকার করে এবং মানুষের চিন্তা, সমাজ ও ইতিহাসকে বস্তুগত ভিত্তিতে ব্যাখ্যা করে। বুঝতে পেরেছ? Dialectical materialism is a philosophical approach developed by Karl Marx and Friedrich Engels that examines society and history through the lens of material conditions and their relationships. যেটা বললাম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম এটাই বলে পৃথিবীতে যত বস্তু আছে সেগুলো আমাদের চেতনার ঊর্ধ্বে নয়, এগুলো বিজ্ঞানকে দিয়ে বোঝানো যায়। কোনো কুসংস্কার বা কোনো অতিপ্রাকৃত জিনিসের মাধ্যমে আর পৃথিবীর বস্তুগুলো তৈরি হয়নি। Dialectical materialism is rooted in materialism which asserts that material world and its conditions save human consciousness. মানুষের চেতনা সেই এক কথা। Dialectical materialism includes the concept of historical materialism which analyzes historical development through the lens of material conditions and class struggle. Das Kapital, written by Karl Marx and edited by Friedrich Engels.
14th September 1867. His first volume was published in the Communist Manifesto. Is a short 1848 book written by Karl Marx and Friedrich Engels. এরপরে আমরা আসি, কিছু স্কিপ করছি যেগুলো পরে আমি তোমাদেরকে বোঝাবো, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা যায়, তোমরা দেখবে। এরপরে আসি ফেমিনিজম, যেটা আজকের লাস্ট টপিক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যারা আমার কাছে পড়তে চাও, আমার পোস্টের সেকশনে ওখানে আমি আমার চ্যানেলের নাম্বার বা ফোন নাম্বার দেওয়া থাকবে, বা কমেন্ট করো, তোমাদেরকে ফোন নাম্বার দেবো। তোমরা যারা পড়তে চাও মাত্র 200 টাকার বিনিময়ে তোমাদেরকে মাসে পড়াবো, অনলাইনে অনেক ক্লাস নেবো, পড়তে পারো। ইউজিসি নেট আপাতত এটার জন্য খুব ভালো করেই পড়াবো তোমাদের। ফেমিনিজম, the term feminism can be used to describe a political, এই যে শব্দ ফেমিনিজম ক্যান বি ইউজড, এটাকে ব্যবহার করা যাবে টু ডেসক্রাইব আ পলিটিক্যাল, একটা রাজনৈতিক, কালচারাল, সামাজিক অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক একটা আন্দোলন, মুভমেন্ট aimed at establishing equal rights and legal protection for women। এই যে শব্দ ফেমিনিজম, এটা কেন ব্যবহার করা হয়? রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে মহিলাদেরকে সমান অধিকার দেওয়া, মহিলাদেরকে সুরক্ষা প্রদান করা। অ্যাকর্ডিং টু ম্যাগি হাম অ্যান্ড রেবেকা ওয়াকার, এরা ফেমিনিস্ট ছিলেন। দ্য হিস্ট্রি অফ ফেমিনিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ওয়েভস। তাদের মতে হিস্ট্রি অফ ফেমিনিজমকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট ওয়েভ ফেমিনিজম রেফার্স টু a period of feminist activity during the 19th century and early 20th century in the United Kingdom and the United States। প্রথম ফেমিনিজমের যেটা পিরিয়ড, সেটা না 19 শতক থেকে 20 শতক। 19th century বলতে কি 1800 থেকে 1900, এবং 20 শতক মানে ডিউরিং দ্য 19th century এবং আর্লি 20th century মানে আর্লি 20th century মানে কি 1900 মানে 1800 থেকে 1910, 1920 ওরকম। Originally, it focused on the promotion of equal contract and property rights of the women and the opposition to chattel মানে অস্থাবর সম্পত্তি, marriage and ownership of married women by their husband and their children। সম্পত্তি কিংবা সমান অধিকারের ক্ষেত্রে মহিলা পুরুষের মধ্যে এবং তাদের সন্তানদের ক্ষেত্রেও সমান অধিকার, সেটাই ছিল ফার্স্ট ওয়েভ ফেমিনিজমের মূল বক্তব্য। Second wave feminism refers to the period of activity in the early 1960s। Second wave feminism প্রথম 1960-এর প্রথম দশক থেকে 1980 দশক, এবং the second wave feminism was a continuation of the earlier phase of feminism involving the suffragettes in UK and USA। মানে সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের উদ্দেশ্য ছিল মহিলাদের ভোটের অধিকার কোথায় না ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। মানে বুঝতে পারছো, ফর্সা বিদেশি উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্যই কিন্তু এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজমটা ছিল, নিম্নবিত্ত মহিলাদের জন্য নয়। দ্য ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড অথর ক্যারল হ্যানিস, ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট একজন মহিলাদের জন্য যিনি লেখেন, ক্যারল হ্যানিস, তিনি একটা শব্দ বা একটা টার্ম ব্যবহার করেছিলেন, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, মানে মহিলাদের ভোটের অধিকার। দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল হুইচ বিকেম সিনোনিমাস উইথ দ্য সেকেন্ড ওয়েভ, যেটা এই দ্বিতীয় ওয়েভের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এরপর আসি শেষ, থার্ড ওয়েভ ফেমিনিজম বিগেন ইন আর্লি 1990s, যেটা 1990-এর প্রথমের দিকে শুরু হয়েছিল। থার্ড ওয়েভ ফেমিনিজম 6, এটা কি স্বপ্ন দেখে? টু চ্যালেঞ্জ করতে অর অ্যাভয়েড হোয়াট ইট সিমস দ্য সেকেন্ড ফেমিনিজম এসেন্সিয়াল ডেফিনিশনস অফ ফেমিনিটি হুইচ ওভার এমফাসাইজ দ্য এক্সপিরিয়েন্সেস অফ আপার মিডল ক্লাস হোয়াইট ওমেন। মানে তাদের বললাম না সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজমে কী হয়েছিল না, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ওমেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ইউনাইটেড কিংডমের যে ওমেন, তারা মধ্যবিত্ত কিংবা বড়লোক মহিলাদের মধ্যেই এই যে ফেমিনিজমটা সীমাবদ্ধ ছিল ভোটের অধিকার। কিন্তু থার্ড ওয়েভ ফেমিনিজম তারা কি চাইছে না, ফেমিনিস্ট অ্যাডভোকেট রিপ্রোডিউস রাইটস টু LGBTQ রাইটস, সোশ্যাল জাস্টিস ইস্যুস। থার্ড ওয়েভ ফেমিনিজম অলসো ফোকাসেস অন দ্য এম্পাওয়ারমেন্ট অফ মার্জিনালাইজড গ্রুপস। থার্ড ওয়েভ ফেমিনিজম মহিলাদের সাথে যে তৃতীয় সম্প্রদায়ের মানুষ এবং সমাজের যে সমস্ত সীমাবদ্ধতা, যে সমস্ত সম্প্রদায়ের উপর সীমাবদ্ধীকরণ হয়েছে, তাদের সমান অধিকারের জন্য তৃতীয় যে ফেমিনিজমের যে ঢেউ, সেটা কাজ করে। আশা করছি তোমরা আজকের ফেমিনিজমটা সবটাই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও ডিটেলসে বোঝাবো। তো তোমরা যারা আমার কাছে পড়তে চাও, তোমরা প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই।